অখিলপুর নামের একটা গ্রাম ছিল, যেখানে দামিনী নামের একটা ছোট বাচ্চা থাকত। এই বাচ্চাটা ছোট্টবেলা থেকেই নিজের বাবার সাথে নিশানাবাজির খেলা খেলত। একদিন দামিনী নিজের বাবার সাথে গুলেল দিয়ে নিশানা লাগানো শিখছিল। বাবা, আমার নিশানা আগেই এত ভালো, তাহলে তুমি আমাকে আবার কেন শেখাচ্ছ গো? হ্যাঁ বাবা, সে তো ভালোই, তবে যে জিনিসে তুমি খুব ভালো তার অভ্যেস করাটা কিন্তু আরো বেশি করে করা দরকার। অহংকার চলে এলে কিন্তু লক্ষ্যভ্রষ্ট হতে বেশি সময় লাগে না। তা সত্ত্বেও বাবা, যদি আমার নিশানা আগে থেকেই ভালো, তাহলে আমার নিশানা তো খারাপই হবে না। হ্যাঁ বাবা, কথাটা তো ঠিকই। এমন সুযোগ অনেক আসে যেখানে মানুষ ধৈর্য রাখতে পারে না, আর সে ভুল করে বসে। সেই জন্য অভ্যাস করা দরকার, বুঝেছো বাবা? একটু একটু বাবা। ঠিক আছে, একদিন পুরোপুরিও বুঝতে পেরে যাবে। ঠিক আছে বাবা, এখন আমি অভ্যেস করছি। অনেক বছর কেটে গেছিল। এখন দামিনী 60 বছরের হয়ে গেছে। দামিনী বাবার বলা কথাবার্তা মনে করে নিজের নাতি হিমাংশুকে বলছিল। তক্ষুনি তার চোখে জল চলে আসে। দিদা, তুমি কাঁদছো কেন? তুমি কি বাবার কথা মনে করছো আমার মতো? হ্যাঁ বাবু, এরকমই বলো। তো আমি বলছিলাম, যেভাবে আমার বাবা আমায় বলেছিল, ওনার মতো যে কোনো জিনিসে তোমার রুচি থাকবে, তাতে তোমাকে পরিশ্রম আর অভ্যেস করতে হবে। হ্যাঁ দিদা। দামিনীর কাছে এখন ব্যাস ওর নাতনি ছিল। হিমাংশুর মা বাবা ওকে দামিনীর কাছে কিছুদিন আগেই ছেড়ে দিয়ে গেছিল। দামিনী নারকেল বিক্রি করত, কিন্তু নারকেলের গাছে ওঠা খুবই মুশকিল হওয়ার কারণে সে নিজের রাইফেল দিয়ে নারিয়েল ভেঙে বিক্রি করত। দিদা, তোমাকে সবাই শুটার দিদা কেন বলে? বাবু, তোমার দিদার নিশানা পুরো গ্রামে সবচেয়ে ভালো। এই বন্দুক দিয়ে রোজ নারকেল ভাঙতে দেখে লোকেরা আমাকে শুটার দিদা বলা শুরু করে দিয়েছে। দিদা, আমাকেও তুমি নিশানা লাগানো শেখাবে কি? ঠিক আছে বাবু, এসো চলো, আমি নারকেল কিভাবে ভাঙি তুমিও দেখো আর শিখে নিও, কিন্তু নিজে ভাঙার জেদ করো না যেন। ঠিক আছে দিদা। দামিনী নারকেল নিজের বন্দুকের ব্যবহার করে ভাঙছিল। তক্ষুনি ওখানে শাহুকার আর ওনার ছেলে পঙ্কজ। দামিনী, অনেক বছর ধরে আমি দেখছি যে কিন্তু তোমার এই লক্ষ্য আজ অবধি কখনো ভুল হয়নি। তোমার ছেলেও তো অদ্ভুত ধরনের নিশানাবাজ বটে, তবে এর নিশানাতেও মাঝে মাঝে ভুল হয়ে যায়। অভ্যাস করতে থাকো, সফল হয়ে যাবে এটাও। আপনি বললে আমি শিখিয়ে দেব পঙ্কজকে। শুটার ঠাকুমা, আপনার থেকে তো আমি অনেকটাই ভালো। এখন তো আপনার এতটা বয়স হয়ে গেছে যে দিনের বেলা তো হ্যারিকেন নিয়ে ঘুরে বেড়াতে হবে। আপনি আমাকে কি শেখাবেন? পঙ্কজ, এইভাবে কথা বলছো তুমি? এত বেশি অহংকার করা, আর সেটাও এই বয়সে? যতটা শেখার সেটা আগে তুমি শেখো, আর দামিনীর কাছে ক্ষমা চেয়ে নাও। তুমি শুধু আমাকেই বকবে, তাই না? আমি তো ঠিকই বলছি, আমাকে শিক্ষা দেবার কোনো প্রয়োজন নেই। আমি চলে যাচ্ছি। এইটুকু বলে পঙ্কজ ওখান থেকে চলে যায়। দামিনী, পঙ্কজের তরফ থেকে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওর বয়স কম তো, আর অভিজ্ঞতা কম হওয়ার কারণে এই ধরনের কথা বলে ফেলেছে। কোনো ব্যাপার না শাহুকার বাবু, বাচ্চাই তো। আর তোমার নারকেলের দোকানটা কেমন চলছে? এটা তো আপনারই দয়া। আপনি এই বাগানটা আমায় দিলেন, আর এখন এর কারণেই সব কিছু ভালো চলছে। আরে না না, এমনিতেই তো এই বাগানটা সেরকম কোনো কাজেই দিত না, অন্তত পক্ষে এখন তো কাজে দিয়েছে। তা সত্ত্বেও আপনার খুব দয়া আমার ওপর। আচ্ছা দামিনী, আমি তাহলে এবার চলি। দামিনী হিমাংশুকে আসতে দেখে বাড়িতে কিছু কথাবার্তা বলছিল। হিমাংশু, তোকে পঙ্কজের থেকে এটা শেখা উচিত, যখন তোর কাছে কোনো জিনিসের গুণ থাকে তখন তার উপরে অভিমান করা উচিত না, আর বড়দেরকে বাজে কথা বলা উচিত না। হ্যাঁ দিদা, আমি কখনো তোমার সাথে এইভাবে কথা বলবো না।
আর অন্য কারোর সাথেও না। হ্যাঁ বাবু, খুব বুদ্ধিমান তুমি তো। দিদা, আমি শুনেছি যে গ্রামে মেলা লেগেছে, আমিও ওখানে ঘুরতে চাই। আচ্ছা চলো, তোমাকে মেলা ঘুরিয়ে আনছি। দিদা, ওই দেখো, ওখানে সঠিক নিশানা লাগিয়ে বেলুন ফাটাবো আর পুরস্কারও পাবো। তুমিও খেলো না দিদা? আচ্ছা নিশ্চয়, এসো, তুমিও দেখো শুটার দিদার নিশানা। দোকানে পৌঁছানো মাত্রই ওখানে পঙ্কজ চলে আসে। এখন আপনার অনেক বয়স হয়ে গেছে শুটার ঠাকুমা, দেখবেন আবার হাতটানা কাঁপতে থাকে। খুব ভালো ইয়ার্কি মারো তো। দেখুন, এইভাবে করতে হয় নিশানা। পঙ্কজ 5টার মধ্যে থেকে 4টে বেলুন ফাটিয়ে দেয় আর দামিনীকে একটা অহংকারের মতো হাসি হেসে এরকম বলছিল যেন একে বলে নিশানা লাগানো। বাহ, তোমার নিশানা তো সত্যি খুব ভালো। দাও, এবার আমার পালা। দামিনী দেখতে দেখতেই 5টা বেলুন ফাটিয়ে দেয়। বাহ দিদা, তোমার থেকে ভালো নিশানাবাজ তো কেউ নেই। খুব বেশি কথা বলে। আরে আমার হাত একটু স্লিপ করে গেল তাই, না হলে এই শুটার ঠাকুমা আমার সাথে কখনোই জিততে পারতো না। কোনো ব্যাপার না, ব্যাস খেলাই তো বটে, এতে এত রাগার কি হয়েছে বলো? বাচ্চার কথা এত বাজে লাগলো নাকি? ছ্যা, এটা ভালো হলো না। এখন তো আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি আমাকে নিয়ে ঠাট্টা করলে তার দাম তোমাকে দিতেই হবে। দামিনী নিজের পুরস্কারের টাকা নিয়ে নেয় আর ওখান থেকে হিমাংশুকে নিয়ে চলে যায়। পঙ্কজ ওখান থেকে সোজা নিজের বাবার কাছে চলে যায়। বাবা, এই সব কিছু তোমারই ভুল। ওই শুটার ঠাকুমার কাছে তুমি উপকার করেছো, তা সত্ত্বেও ওই ঠাকুমা আমাকে নিয়ে ঠাট্টা করলো। আরে কি হয়েছে সেটা তো আগে বলো। ওখানে মেলায় এত লোক ছিল, সবার সামনে আমাকে নিয়ে হাসাহাসি করলো। মেলার একটা ছোট্ট খেলাতে জিতে গেল বলে বড় বড় কথা বলতে শুরু করে দিল। আমার মনে হয় না দামিনী অকারণে এমন কিছু করেছে বলে। তুমি তো সবসময় ওনাকেই বিশ্বাস করবে। এমনিতেই ওই শুটার ঠাকুমা এই মাসের প্রতিযোগিতাতে জানতে পেরেই যাবে। তাহলে বাবা, প্রতিযোগিতার জন্য ব্যবস্থা করো তুমি, আর অভ্যেস করতে থাকো। অভ্যেস করার জন্য আমার আরও কিছু জিনিস কিনবো, তাই পয়সা লাগবে। তোমার যা ইচ্ছে তুমি তাই করো, তবে জোচ্চুরি করার চেষ্টা করবে না। যখন এতটাই অহংকার রয়েছে তোমার, তবে নিজের বলে তুমি জিতে দেখাও দেখি। 1 সপ্তাহ কেটে গেছিল। দামিনীর বাড়ির দরজায় দামিনী পঙ্কজকে দেখে তাকে ভেতরে ডেকে নেয়। কি হয়েছে পঙ্কজ? প্রতিযোগিতা আসতে চলেছে শুনলাম যে, তার তৈয়ারির জন্য আমার কাছে কিছু শিখতে এসেছো? আরে কিসের শিক্ষা? তোমার থেকে আমি কোনো রকমের শিক্ষা নিতে চাই না, বুঝেছো? আমি শুধু এটা বলতে এসেছি যে এইবারে আপনিও প্রতিযোগিতাতে অংশগ্রহণ করবেন, ব্যাস। সেখানেই বোঝা যাবে যে কার কত দম রয়েছে। কিন্তু আমি কেন অংশ নেব, আর আমি তোমার কথা কেন শুনবো? সেটা এই জন্য, কারণ তুমি যেই বাগানের নারকেলগুলো বিক্রি করো না, সেটা হয়তো বাবা তোমাকে দিয়েছে, কিন্তু ওই জমি যে আমার নামেই রয়েছে। তাও আমি তোমার কথা কেন মানবো? আমি নিজেই শাহুকার বাবুর সাথে কথা বলবো, উনি এর উপায় নিশ্চয়ই বার করবেন। আমি ওটা বিক্রি করে দিয়েছি, তাতে বাবা চাইলে পরেও যেন তোমাকে আর দিতে না পারে। আর আমি সেই পয়সা দিয়ে লোকজনও ডেকে এনেছি। তক্ষুনি কিছু গুন্ডা বাড়ির ভেতরে ঢুকে হিমাংশুকে তুলে নিয়ে যায়। আরে আরে, এটা কি করছো? ছাড়ো ওকে, আমি বলছি ছাড়ো ওকে। ভয় পেও না, ওর কিচ্ছু হবে না। শুধু অংশগ্রহণ করে নাও প্রতিযোগিতাতে, আর এই ব্যাপারে তুমি বাবাকে কিচ্ছু বলবে না কিন্তু, না হলে, বুঝতে পারছো তো? ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, তুমি এখন কিছুই করো না। হ্যাঁ ঠিক আছে, এবার আমরা আসি। প্রতিযোগিতা হতে আর কয়েকদিনই বাকি রয়েছে। এইটুকু বলে সবাই ওখান থেকে চলে যায়। হে ভগবান, এই নতুন দুঃখ কেন দিলে আমায়? এখন আমি কি করব? কাপ জেতা ছাড়া আর কোনো উপায় নেই। এখন বাচ্চা দিয়ে আমরা কি করব? একে কোনো গোপন জায়গাতে
প্রতিযোগিতা যতক্ষণ চলবে লুকিয়ে রাখো, তারপরে একে আমরা ফিরিয়ে দেব। এর যদি কিছু হয় তাহলে বাবা যে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। আর যদি দামিনী জিতে যায় তাহলে তার একটা উপায় আমি খুঁজে রেখেছি। এই জড়িবুটিটা নাও, প্রতিযোগিতার আগে ঠাকুমার খাবারে বা কিছুতে এটাকে মিশিয়ে দিও। এই জড়িবুটি দিয়ে কি হবে? এটা চোখ দুটোকে কিছুক্ষণের জন্য হলেও আবঝা করে দেয়। এটা হলো অভিমন্ত্রিত। দামিনী বাগানে গিয়ে নারকেলের গাছ ভেঙে অভ্যাস করছিল। তক্ষুনি শাহুকার আসেন। এই যে দামিনী, তুমি এই পাতার ওপরে কেন নিশানা করছো? ব্যাস এমনিতেই অভ্যেসই করছিলাম। এইবার প্রতিযোগিতায় ভাগ নিতে হবে যে। আচ্ছা, তুমি সত্যি অংশগ্রহণ করছো? আমি পঙ্কজের কাছে শুনলাম যখন, তখন বিশ্বাসই হলো না আমার। কিন্তু তুমি তো অংশগ্রহণ করা ছেড়ে দিয়েছিলে। হ্যাঁ, ব্যাস এইবার ভাবলাম যে অংশ নিয়ে নি। তুমি এতটা ভয় পেয়ে রয়েছো কেন বলো তো দামিনী? কিছু হয়েছে নাকি? ওই যে কিছু না শাহুকার বাবু। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি, তুমি অভ্যেস করতে থাকো। শাহুকারের যাওয়ার পর দামিনী আবার নিজের অভ্যেসে লেগে যায়। আর কিছুদিনের মধ্যেই প্রতিযোগিতার দিন চলে আসে। আজকে অখিলপুর গ্রামে নিশানাবাজের প্রতিযোগিতাতে দুজন ভাগীদার রয়েছে। প্রথম পঙ্কজ আর দ্বিতীয় হলো শুটার ঠাকুমা। দুজনকেই 100 মিটার দূরে থাকা ওই আপেলটাতে নিশানা করতে হবে। পঙ্কজ ইশারা করে দেয় আর গুন্ডারা শুটার দিদা আর পঙ্কজকে জল এনে দেয়। শুটার দিদা আর পঙ্কজ একসাথে দাঁড়িয়ে প্রতিযোগিতা শুরু করেন। বাহ, দুজনেই কি নিশানা করেছে সত্যি। 100 মিটার দূরে রাখা ওই আপেলটা ভেদ করে দিল, যেন মনে হচ্ছে সামনেই পড়ে আছে ওটা। এবার নারকেলের প্রতিযোগিতাতে এই সামনে পড়ে রয়েছে 4টে নারকেল ভেদ করতে হবে। একটা গুলিও যেন ভুল দিকে না যায়। সমস্ত গুলি কিন্তু নারকেলের ভেতরে ঢুকতে হবে। হঠাৎ করে দামিনীর চোখ যেন আবছা হয়ে ওঠে আর সে আবছা আবছা দেখে। কি ব্যাপার শুটার ঠাকুমা, এই চোখ দুটো ঠিক আছে তো? হ্যাঁ, হেরিকেন দেব? তাহলে এই ব্যাপার ছিল পঙ্কজ। কথা তো তোমার এত অভিমান ভরা থাকে আর কাজকর্ম এইরকম। চুপ করে থাকো আর নিশানা ভেদ করো। আমাকে নিয়ে ঠাট্টা করেছিলে, তারই ফল এটা। ঠিক আছে, আগে তুমি। পঙ্কজ নিশানা লাগায় আর 4টে নারকেল ভেঙে দেয়। খুব ভালো প্রদর্শন, এবার দামিনীর পালা। দামিনী একভাবে দেখতে শুরু করে নারকেলের দিকে আর নিশানা লাগায়। শুধু একটা নারকেলের মধ্যে নিশানা করতে পেরেছে, আর বাকি 3টে তো ভুল জায়গায় গিয়ে লেগেছে। আর লোকজন গ্রামের শুটার ঠাকুমা বলে। আরে ভাই, তোমরা মজাটাও তো একটু ভালো করে করতে পারো। এই দাঁড়াও, বাহ কি প্রদর্শন! তুমি কি বলছো? কিরকম প্রদর্শন? প্রধান মশাই সবাইকে নারকেল দেখায় যে প্রথম গুলির ছেদে 4টে গুলি পার হয়েছে। এটা দেখে সবাই আশ্চর্য হয়ে ওঠে আর খুশি খুশি শুটার দিদার নাম ডাকে। এটা কিন্তু ঠিক হয়নি দামিনী। তুমি কি ভুলে গেছো নাকি যে আমাদের কাছে কে রয়েছে? আমি এই জিত স্বীকার করছি না। তক্ষুনি শাহুকার হিমাংশুকে নিয়ে চলে আসেন আর দামিনী নিজের জিত তার নামে করে দিত তার আগেই সে দামিনীর কথাটাকে কেটে দেয়। দাঁড়াও দামিনী, আমি বুঝতেই পেরেছিলাম পঙ্কজ কিছু একটা গন্ডগোল করেছে। আমি সেই দিন দেখা করার পরে খোঁজ নিয়ে দেখেছিলাম যে ও নাকি গুন্ডা কিনে নিয়ে এসেছিল। আমি হিমাংশুকে খুঁজে নিয়ে এখানে এনেছি। দামিনীর চোখে জল চলে আসে। এটা কিভাবে হতে পারে? তোমার ওই চোখ দুটো তো জড়িবুটির জলের জন্য আবঝা হয়ে যাওয়া উচিত। তাহলে তুমি এইভাবে নিশানা কি করে করতে পারলে? এসব তুমি কি বলছো? মানে গুন্ডা ডেকে আনার পরেও তুমি শান্তি পাওনি, তারপর এসব করেছো তুমি? এতে আশ্চর্যের কোনো ব্যাপার নেই। নারকেল কোথায় রাখা আছে এটা দেখার পর যদি আমার চোখ পুরোপুরিভাবে বন্ধ হয়ে যেত, তা সত্ত্বেও আমার নিশানা একেবারেই ঠিক হতো। আমি নিজের পুরো জীবন অভ্যেস করেছি, একদম সেইভাবে যেভাবে আমার বাবা শিখিয়েছিলেন। তুমি এটা বুঝতে পারবে না।
তোমার মধ্যে এতটাই অহংকার চলে এসেছে যে তুমি এরকম নোংরা কাজ করলে। আমি তোমাকে আমার সম্পত্তি থেকে বঞ্চিত করলাম। পঙ্কজ রাগের চোটে ওখান থেকে চলে যায় আর শুটার দিদা একবার আবার প্রমাণ করে দেন যে যতই বড় কেন হয়ে যাও না, যদি সফল হতে চাও তাহলে নিজের গুণকে সব সময় বাড়াতে থাকো। একটা গ্রামে বিট্টু নামের একটা লোভী জমিদার থাকতেন। একদিনের কথা, বিট্টু বাড়িতে বসে আরাম করছিল। তক্ষুনি তার চাকর বিরজু এসে বলে ওঠে, এই যে বিট্টু বাবু, আপনাকে বাইরে কজন লোক ডাকতে এসেছেন? কতবার তোমাকে বুঝিয়েছি বিরজু যে বাড়িতে যে লোকজন আসবে আগে নাম জিজ্ঞেস করতে তাদের। তুমি আবার বলে দাওনি তো যে আমি বাড়িতে রয়েছি? হ্যাঁ, আগে আমি তো এটাই বললাম যে আপনি বাড়িতে রয়েছেন। ওরে বোকা হাঁদারাম কোথাকার, এই জন্যই আমি তোমাকে বলি আগে বাড়িতে যারা আসবে তাদের নামটা জিজ্ঞাসা করে নিতে। ততক্ষণ না আমি উত্তর দেব তাদেরকে তুমি একদম বলবে না যে আমি বাড়িতে আসি না নেই। কিন্তু মালকিন তো বলে যে সবসময় মিথ্যে কথা বলা পাপ। আরে মাইনেটা তোমাকে মালকিন দেয় না আমি দিই? আপনি দিলেন বিট্টু বাবু, কিন্তু 6 মাস ধরে কোথায় আমাকে দিলেন বলুন তো? তাহলে এখান থেকে তুমি চলে যাচ্ছ না কেন? হ্যাঁ, কি করে যাই বলুন তো বিট্টু বাবু? এর ছাড়া যে আর কোনো কাজও আমি জানি না। তাহলে যাও গিয়ে কোনো জমিতে কাজ করো, যাও 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 যাও। আরে জমিতে কাজ তো করতে চাই, কিন্তু যখনই মাইনের কথাটা আমি তাদেরকে বলি ওরা ভয় পেয়ে যায়। একবার সুখিয়া কাকার জমিতে আমি কাজ তো করেছিলাম, কিন্তু যখন পয়সাটা আমি চাইতে গেলাম না, তখন বুড়ো আঙুল দেখিয়ে দিল আমায়। বাড়িতে তৈরি করা মুসুরির ডাল ভাত আমাকে দিয়ে বললো চলে যাও, বললো এটাই তোমার পারিশ্রমিক। চলুন বিট্টু বাবু, বাইরে সবাই ওরা অপেক্ষা করছে আপনার জন্য। হ্যাঁ হ্যাঁ, এখন তো যেতেই হবে আমাকে। এইটুকু বলে জমিদার বিট্টু বাইরে চলে আসে। সে দেখতে পায় যে গ্রামের কিছু লোকেদের সাথে একজন মহিলা সাদা শাড়ি পরে দাঁড়িয়েছিল। আমার নাম নির্মলা। কিছুদিন আগেই আমার বরের একটা রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে গেছে। আমার বাচ্চারা অনাথ হয়ে গেছে আর আমি বিধবা। আমার একটু সাহায্য করুন। ওই তোমার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, এই দুনিয়াতে আরো কত লোকজন মারা যাচ্ছে, আর না জানে কত স্ত্রী বিধবা হয়ে গেছে, আর বাচ্চারা অনাথ হয়েছে। তা আমি কি সবার ঠিকা নিয়ে বসে থাকবো? হ্যাঁ, তক্ষুনি গ্রামের একটা ব্যক্তি বিট্টুকে বলে ওঠে, এটা আপনি ভুল কথা বলছেন বিট্টু বাবু। আপনি হলেন এখানকার জমিদার, ওদের সাহায্য তো আপনাকে করতেই হবে। আমি করব না সাহায্য? করবে তুমি? হ্যাঁ, জমিদার বাবু, এনার স্বামী আপনার কাজ করতেই শহরে গিয়েছিল, আর আপনি এনার স্বামীকে ট্রেনের ভাড়ার টিকিটটা পর্যন্ত দিতে বারণ করে দিয়েছিলেন। বাধ্য হয়ে ওই বেচারা একটা বাজে ট্রাকের ওপরে উঠে বসে শহরে যাচ্ছিল। সে ওই ট্রাকটা উল্টে যায় আর ওর স্বামী মারা যায়। আরে আমার কাজের জন্য যাচ্ছিল মানে? এটা কে? এই স্ত্রীটা কে? আরে ইনি হলেন জগমানের স্ত্রী। ও মারা গেছে, তার জন্য আমার খুব দুঃখ হয়েছে, কিন্তু যা হবার তা তো হয়েই গেছে। এখন তোমরা যেতে পারো। হ্যাঁ, অদ্ভুত লোক তো তুমি। হ্যাঁ, আরে জগমোহন তোমার এখানে কাজ করতো? আরে আমি কি ওকে জোর করে এখানে কাজে লাগিয়ে রেখেছিলাম? হ্যাঁ বলো তো। দেখুন জমিদার বাবু, আমরা এখানে ভালো কথায় বোঝাতে এলাম, কিন্তু একবার যদি বিমলা দেবীর আপনি সাহায্য না করেন না, তাহলে কিন্তু এর পরিণতি খুব খারাপ হবে। বা একটা 2 পয়সার লোক আমাকে হুমকি দিচ্ছ? হ্যাঁ, আর সেটাও আমার বাড়িতে এসে। পুলিশের কাছে গিয়ে এমন রিপোর্ট করাবো না, পুলিশ এসে তোমাদের হাড়গোড় ভেঙে দেবে, তখন বুঝবে কত ধানে কত চাল। এইটুকু বলে বিট্টু রাগের মাথায় বিল্লুর গলা টিপে ধরে। বিট্টুর বন্ধু প্রধান নিজের সাথী রাকেশ আর মহেশের সাথে চলে আসে। আরে আরে বিট্টু বাবু, কি করছো কি? হ্যাঁ, গ্রামের লোকেদের সাথে এমন দুর্ব্যবহার করাটা কিন্তু একেবারেই ঠিক নয়। এই তুমি তোমার মুখটা বন্ধ রাখো। হ্যাঁ, তুমি কি জানো যে আমার বাড়িতে এসে আমাকে হুমকি দিচ্ছে? হ্যাঁ, তক্ষুনি প্রধান বিট্টুর কানে বলেন, সমস্ত গ্রামবাসীরা তোমার উপরে খুব রাগ করে রয়েছে বিট্টু। তোমার জন্য ওরা সুস্থভাবে গ্রামে বাঁচতে পারছে না, বুঝেছো? তাই মাত্র 5,000 টাকা দিয়ে মামলাটাকে একেবারে সাল্টে দাও তুমি। না হলে এই লোকজন যদি একবার কোর্টে পৌঁছায় না, তাহলে তোমাকে 5-এর বদলে 50,000 দিতে হবে, বুঝলে? কি 50,000 টাকা? হ্যাঁ, 50,000 টাকা। না না, 50,000 টাকা তো বাবারে আমি কোনো মতেই কাউকে দেব না। হ্যাঁ, খুব ভালো হয়েছে যে তুমি এখানে চলে এসেছো আর তুমি আমাকে রক্ষা করলে। এইটুকু বলে বিট্টু নিজের পকেট থেকে 5,000 টাকা বার করে প্রধানের হাতে দিয়ে দেয়। প্রধান নির্মলাকে 5,000 টাকা দিয়ে দেয় আর সবাইকে শান্ত করিয়ে ফেরত পাঠিয়ে দেয়। এই যে প্রধান মশাই, বলুন কি খবর? কেন এলে এখানে? হ্যাঁ, তোমার কাছে আমি একটা খুব দরকারি কাজ নিয়ে এসেছি, এতে তোমার অনেক লাভ হবে। হ্যাঁ হ্যাঁ, বলো প্রধান, বলো বলো। আমার কাছে শেঠ করমচন্দের একটা সোনার মূর্তি রাখা রয়েছে, বুঝলে? ওই মূর্তিটাকে আমাকে অন্য একটা গ্রামে পাঠাতে চাই,
আর তোমার তো ট্রান্সপোর্টের ধান্দা রয়েছে। তুমি ওই সোনার মূর্তিটাকে গ্রামে পাঠাতে আমাকে সাহায্য করো। তুমি ছাড়া আমি অন্য কাউকে বিশ্বাস করতে পারবো না। আমি স্বয়ং ওই মূর্তিটাকে ট্রান্সফার করে দেব। বিট্টু সেই মূর্তিটাকে বিরজুর হাতে দিয়ে দেয় আর বলে, এটা আবার কি অদ্ভুত দেখতে মূর্তি! হ্যাঁ, এরকম মূর্তি তো এর আগে আমি আমার জীবনে কখনো দেখিনি। যখন আমি আমার এই মূর্তিটাকে প্রথমবার দেখেছিলাম না, তখন আমারও খুব অদ্ভুত লেগেছিল, বুঝলে। কিন্তু করমচাঁদ আমাকে এই মূর্তিটাকে ওর গ্রামে ট্রান্সপোর্ট করার জন্য পুরো 50 লক্ষ টাকা দেওয়ার জন্য তৈরি আছে। 50 লক্ষ টাকা এই মূর্তিটাকে ট্রান্সপোর্ট করার জন্য? এমন কি বিশেষত্ব এর মধ্যে রয়েছে? আরে সেটা তো আমিও জানি না। এমনিতে এই মূর্তিটাকে কোথায় পৌঁছাতে হবে? এখান থেকে 200 কিলোমিটার দূরে একটা ছোট্ট গ্রাম রয়েছে, পিপলা গ্রাম। এই মূর্তিটাকে ওখানেই পৌঁছতে হবে আমাদের। বিরজু, যা গিয়ে এই মূর্তিটাকে আমার হাবেলির 3 নম্বর ঘরে রেখে দেগা, আর বাইরে থেকে তালা দিয়ে দিস, ঠিক আছে? আর হ্যাঁ, চাবিটাকে সাবধানে রাখবে কিন্তু তুই। বিরজু সেই মূর্তিটাকে নিয়ে চলে যায়। এ কি বিট্টু ভাই, একজন চাকরকে এত বিশ্বাস করছো? হ্যাঁ, রাকেশ তো ঠিক কথাই বলছে জমিদার বিট্টু। ওই চাকরটা যদি চোর হয় তাহলে? আরে তোমরা চিন্তা করো না, ও খুব বিশ্বাসী চাকর, বুঝলে। ঠিক আছে, এবার আমি আসি তাহলে বিট্টু। কালকে আমি রাকেশ আর মুকেশের সাথে তোমার সাথে এসে দেখা করব, আর আমরা সবাই মিলে শহরে যাব। প্রধান ওখান থেকে চলে যায়, আর পরের দিন সকালে প্রধান বিট্টুর কাছে এসে বলেন, চলো বিট্টু, আমি তৈরি। বিট্টু জমিদার আর নিজের চাকর বিরজুকে আওয়াজ লাগায়। বিরজু, এই বিরজু, আরে কোথায় গেলি তুই? হ্যাঁ, বিরজু দৌড়তে দৌড়তে ওখানে এসে বলে, বলুন বলুন, এই তো আমি চলে এসেছি। ওই সোনার মূর্তিটা ওই ঘর থেকে নিয়ে এসে আমাকে দে তো। বিরজু সেই রুমের দিকে চলে যায় যেখানে বিট্টু সোনার মূর্তি রেখেছিল, কিন্তু সে দেখতে পায় যে সোনার মূর্তি ওখানে ছিলই না। এটা দেখে বিরজু ঘাবড়ে যায় আর বিট্টুর কাছে এসে বলে, হ্যাঁ বিট্টু বাবু, ওখানে তো সোনার মূর্তিটা নেই। কি? আরে তোকে দিয়ে তো রাখিয়েছিলাম, বাড়ির চাবিটাও তো তোর কাছেই রয়েছে। আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে এই চাকরের উপর বিশ্বাস করবেন না, কিন্তু আপনি আমাদের দুজনের কথা শোনেন না। এখন এবার ভুগুন যা হয়েছে। আরে ওটা কোনো সাধারণ সোনার মূর্তি নয়। বিট্টু, এবার আমি শেঠ করমচাঁদকে কি উত্তর দেবো? হ্যাঁ বলো তো, সোজা করে বল আমাকে বিরজু, ওই মূর্তিটা কোথায় লুকিয়েছিস তুই? হ্যাঁ, আমি সত্যি বলছি বিট্টু বাবু, আমি জানি না। প্রধান, রাকেশ আর মহেশ তিনজনই প্রচন্ডভাবে রেগে ওঠে। প্রধান মশাই, এটা আমার অনেক পুরনো চাকর, একে আমি ছোটবেলা থেকে জানি। এই সব কিছু করতে পারে, কিন্তু চুরি করতে পারে না। আরে এসব কি বলছো তুমি? তাহলে মূর্তিটা কোথায় গেল? তুমি আমাকে 3 ঘন্টা মতো সময় দাও তো। প্রধান রাকেশ আর মহেশের সাথে রাগের মাথায় ওখান থেকে চলে যায়। ওদের যাওয়া মাত্রই বিট্টু হাসতে হাসতে নিজের চাকরের দিকে তাকিয়ে বলে, বিরজু, তাড়াতাড়ি ওই মূর্তিটা নিয়ে আয়, আমাদের দুজনকে এক্ষুনি এই মুহূর্তে শহরে যেতে হবে। বিরজু সেই মূর্তিটা নিয়ে আসে। কিন্তু আপনি এমনটা কেন করলেন মালিক? ওদের সবাইকে মিথ্যে বললেন কেন? প্রধান মশাই তো আপনার খুব ভালো বন্ধু। আরে বোকা, ওই প্রধান 1 নম্বরের বোকা লোক, বুঝলি। আরে যে মূর্তিটাকে অন্য গ্রামে পৌঁছে দেবার জন্য 50 লক্ষ টাকা পাওয়া যাচ্ছে, সেই মূর্তির দাম কত হবে এর কোনো ধারণা তোর নেই রে। বিট্টু এই কথাটা বলেই ছিল যে তক্ষুনি সেই মূর্তির ভেতর থেকে একটা কালো ধোঁয়া বেরিয়ে আসে। বিট্টু আর বিরজু দুজনই খুব ভয় পেয়ে ওঠে যে সেই কালো ধোঁয়া একটা রাক্ষসে পরিবর্তিত হয়, যার মুখ দিয়ে জলের বড় বড় বাবলস বেরোচ্ছিল। যেইমাত্র সেই বাবলস বিট্টু আর বিরজুর শরীরে ধাক্কা খায়, বিট্টু আর বিরজু ওই বাবলসের মধ্যে বন্দী হয়ে যায়। অনেক বছর পরে আমি মুক্তি পাওয়ার সুযোগ পেলাম। রাক্ষস রাগের চোটে বিট্টুর বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। কিছু ঘন্টার মধ্যেই পুরো গ্রাম সেই রাক্ষসের মুখ থেকে বেরিয়ে আসা জলের বাবলে বন্দী হয়ে যায়। সমস্ত পুরুষ, স্ত্রী আর বাচ্চারা সেই বাবলস থেকে বাইরে বেরোনোর অনেক চেষ্টা করছিল, কিন্তু তারা চাওয়া সত্ত্বেও সেই বাবলসের বাইরে বেরোতে পারল না। প্রধান, রাকেশ আর মহেশ এই ব্যাপারটার খবরই ছিল না যে পুরো গ্রাম সেই রাক্ষসের মুখ থেকে বেরিয়ে আসা জলের বাবলসে বন্দী হয়ে গেছে। ওরা করমচন্দ্রের বাড়িতে বসেছিল। কি, ওই মূর্তিটা উধাও হয়ে গেল? এটা একেবারেই ভালো হয়নি প্রধান মশাই। আমি তোমাকে পুরো কথা ভালো করে বলিনি। আসলে ওই মূর্তির মধ্যে অনেক বছর ধরে একজন রাক্ষস আবদ্ধ রয়েছে। ওই মূর্তিটা বংশ পরম্পরাগতভাবে আমার পূর্বপুরুষের হাতে সুরক্ষিত রাখা ছিল।
কয়েকদিন আগেই তো একজন সাধু মহারাজের সাথে দেখা হয়। উনি আমাকে বলেছিলেন যে এই মূর্তিটাকে 20 তারিখের মধ্যে যে করেই হোক পিপলা গ্রামের মধ্যে পৌঁছে দিতেই হবে। করমচন্দের কথা শুনে মুখিয়া, মহেশ আর রাকেশ করমচন্দের দিকে এইভাবে দেখতে লাগলেন যেন করমচন্দ কোনো পাগল ব্যক্তি। কিন্তু ওই সাধুটা এমন কেন বলেছে যে ওই মূর্তিটাকে পিপলা গ্রামে ওদের কাছে পৌঁছে দিতে? আর এই কাজটা তুমি তো নিজেও করতে পারতে। তুমি আমাকে ওর জন্য 50 লক্ষ দাম দেওয়ার জন্য কেন তৈরি ছিলে? কারণ সাধু মহারাজ আমাকে বলেছিল যে ওই রাক্ষসটা এই মূর্তির মধ্যে অনেক বছর ধরে আবদ্ধ রয়েছে আর ওর মুক্তি হওয়ার সময় খুব কাছাকাছি চলে এসেছে। আর এই মূর্তিটা তোমার পরিবারের মধ্যে এখন আর সুরক্ষিত নয়, কারণ তোমার পূর্ববংশের লোকেরা ঈশ্বরের ভক্তিতে ব্যস্ত থাকতো সবসময়। ওরা সবাই তো সৎ আর মন থেকে সহজ সরল মানুষ ছিল। সেই জন্য এই মূর্তিটা এমন কোনো মানুষের হাতে তুলে দিতে হবে যে নাকি পিপলা গ্রামেই রয়েছে, যাকে গ্রামের লোকেরা সবাই সম্মান করে আর সে খুব সৎ। সেই জন্য ওই মূর্তিটা আমি তোমায় দিয়েছিলাম, আর যে পয়সা আমি তোমাকে দিতাম সে তুমি গ্রামের ভালোর জন্য খরচ করতে। পিপলা গ্রাম পৌঁছতেই ওই সাধু ওই মূর্তিটা তোমার থেকে নিয়ে নিত। কিন্তু ওই মূর্তিটা চুরি হয়ে গেছে, আর আমার পুরো সন্দেহ যে বিট্টু নিজের চাকর বিরজুর সাথে জড়িত রয়েছে। ওর নিশ্চয়ই ওই মূর্তির ওপর লোভ রয়েছে, বুঝলেন তো? এটা খুবই চিন্তার বিষয় মহেশ। ওই মূর্তি যদি ভুল হাতে চলে যায় তাহলে ওই রাক্ষসটা মুক্তি পেয়ে যাবে। করমচন্দ্র এইটুকু বলেই ছিলেন, তক্ষুনি করমচন্দ্রের বাড়ির দরজা ভেঙে যায় আর সেই রাক্ষস রাগের চোটে করমচন্দ্রের বাড়ির ভেতরে চলে আসে। মনে হচ্ছে ওই রাক্ষসটা মুক্ত হয়ে গেছে প্রধান মশাই, নিজের প্রাণ বাঁচাও। করমচন্দ্র এইটুকুই বলেছিল আর তক্ষুনি সেই রাক্ষস নিজের মুখ থেকে জলের বাবলস বার করানো শুরু করে দেয়। দেখতে দেখতেই প্রধান করমচন্দ্র, রাকেশ আর মহেশ সেই জলের বাবলসের মধ্যে বন্দী হয়ে যায়। তোমার পূর্বপুরুষরা আমাকে হাজার হাজার বছর ধরে ওই মুক্তির মধ্যে বন্দি করে রেখেছিল। এবার আমি এই সমস্ত গ্রামবাসীদেরকে এই জলের বিন্দুর মধ্যে সারা জীবনের মতো বন্দি করে রাখব। এই জলের বিন্দুগুলোই হলো আর আমার খাবারও। গ্রামের সমস্ত লোকেরা জলের বাবলসে বন্দী হয়ে গেছিল। রাক্ষস জলের বাবলসের ভেতরে বন্দী লোকেদেরকে খেয়ে নেবে এরকম ভাবে দেখছিল। সেই দিনের পর যদি সেই গ্রামে যে কোনো ব্যক্তি আসতো, তখন সে রাক্ষসের মুখ থেকে বেরিয়ে আসা জলের বাবলসে বন্দী হয়ে যেত। আশেপাশের সমস্ত গ্রামের এলাকায় ভয় ছড়িয়ে পড়ে। কিছু মাস পর সেই গ্রাম থেকে একজন সাধু যাচ্ছিলেন। সাধুকে দেখে রাক্ষস রাগের চোটে বলে ওঠে, তুমি কি আমাকে ভয় পাও না? তোর স্থান এখানে নয়, বরং ওই মূর্তির মধ্যেই রয়েছে। তাহলে তুমি ওই মূর্তির ব্যাপারে জানো তো? কিন্তু কোনো লাভ নেই আর। ওই মূর্তিটা কোথায় আছে এটা শুধু আমি জানি। তক্ষুনি সাধু নিজের ঝোলা থেকে মূর্তি রাক্ষসের সামনে বার করে নেন। এই মূর্তিটা তোমার কাছে কি করে এলো? তুমি এর রহস্য কোনোদিনও জানতে পারবে না, কারণ তোমার জায়গা এই মূর্তির মধ্যেই রয়েছে, আর তুমি সারা জীবনের মতো এই মূর্তির ভেতরেই থাকবে। এইটুকু বলে সাধু মন্ত্র পড়তে শুরু করেন। রাক্ষস চিৎকার করতে করতে ধুঁয়ো হয়ে যায় আর মূর্তির ভেতরে চলে যায়। সাধু সেই মূর্তিটাকে নিজের ঝোলায় ঢুকিয়ে দেন। কিছু সময়ের মধ্যেই গ্রামের সমস্ত লোকেরা বাবলস থেকে আজাদ হয়ে যায়। কিন্তু এই মূর্তিটা আপনার হাতে কি করে গেল? যখন এই রাক্ষসটা এই মূর্তি থেকে মুক্ত হয়েছিল সেই মুহূর্তে ওখানে আর একজন স্ত্রী উপস্থিত ছিল। ওই স্ত্রী সে আর কেউ নয়, সে হলো বিট্টুর স্ত্রী কমলা, যে রাক্ষসের ভয়ের কারণে ও সোজা তৃতীয় ঘরে গিয়ে লুকিয়ে পড়ে আর খুব বুদ্ধি করে এই মূর্তিটাকে নিয়ে খুব কষ্ট করে আমার কাছে এসে পৌঁছয়। তখনই আমি বুঝতে পারি যে ওই রাক্ষসটা তোমাদের সবাইকে বন্দি করে রেখেছে। এই মূর্তিটা যদি আমি হাতে না পেতাম তাহলে তোমরা সারা জীবন এই জলের ফোঁটার মধ্যে বন্দি থাকতে। আমাকে ক্ষমা করে দিও সাধু মহারাজ। এরপর আমি আর কোনোদিনও লোভ করব না। একবার তো তুমি দেখে নিলে যে লোভের পরিমাণ কি হয় বিট্টু। এরপর থেকে কিন্তু খুব সাবধানে থেকো। এইটুকু বলে সাধু ওখান থেকে হাসতে হাসতে চলে যান আর সবাই সেই রাক্ষসের বন্ধন থেকে আজাদ হয়ে যায়।